ইন্ডিয়াতে স্টক মার্কেট কারা রেগুলেট করে? স্টক মার্কেটের রিস্ক ঠিক কতটা কি আছে? অনেকের টাকা ডুবেও যায়, অনেকের টাকা কয়েক গুণ হয়ে যায়। যে স্টক মার্কেট কি কোনো জুয়ো রিলেটেড অ্যাপ্লিকেশন? দেখো, স্টক মার্কেট একটা সত্যিকারের জুয়ো। যে তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করবা সেটা যেন কোনো পেমেন্টস ব্যাংক না হয়। তা আমি সেক্ষেত্রে সব জানি, কেন কোনো স্ক্যাম বা কেলেঙ্কারি বা ঠকে যাওয়ার ভয় আছে। আমাদের কত স্ক্যাম হয়ে গেছে আমাদের দেশের মানুষের সাথে, কিন্তু এখন আমাদের খুব ভয় হয়। নমস্কার বন্ধুরা, নিবেশ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন বছর, তাই নতুন বছরে আমাদের রেজলিউশন আনতে হবে কিভাবে আমাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্টের আমরা অনেক রকমের ভিডিও দেখেছি, আমরা অনেকের থেকে অনেক কিছু জিনিস শুনি বা আরও অনেক ইনফরমেশন পাই। একটা টাইমে আমাদের বড়রা ইনভেস্ট করেছে, এখন আমাদের যে বর্তমান জেনারেশন জেনজি তারাও ইনভেস্ট করছে বা পরবর্তী জেনারেশন ইনভেস্ট করবে। তো আমাদের দেখতে হবে যে ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের কি কি করণীয় করা যেতে পারে বা করা উচিত, আমাদের কি কি বই পড়া যেতে পারে বা কার কার কথা শোনা যেতে পারে, সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। তাই নতুন বছরের নতুন রেজলিউশন, কিভাবে টাকা ইনভেস্ট করব, এটাই হচ্ছে আমাদের মেন টপিক। এবার তাতে অনেক রকমের প্রশ্ন আমাদের মাথায় আসে যে কি জিনিস ইনভেস্টমেন্ট, কি জিনিস বা ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি করে কি করতে হয়, কি কি বয়স লাগে বা কোন বয়সের পর থেকে করা যেতে পারে, কি কি ডকুমেন্ট লাগে, কি কি ডকুমেন্ট আমার ঠিকঠাক থাকলে ভালো হয়, সেই সমস্ত ব্যাপার স্যাপার। তো এটাই হচ্ছে আজকের টপিক। আমরা স্টক মার্কেট কথাটা অনেকেই শুনে থেকেছি, তো আমাদের দেখতে হবে স্টক মার্কেটে টাকা লাগায় কিভাবে বা কোন বয়সের পর থেকে স্টক মার্কেটে টাকা লাগানো যেতে পারে। তো আমাদের সাথে রয়েছে আমাদের গেস্ট, তো তিনি বলবে আমাদের স্টক মার্কেটটা কি জিনিস। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আমাকে লাগার জন্য। তো যেরকম তুমি বলছো যে কোন বছরের পরে বা কোন বয়সের পরে আমরা স্টক মার্কেটে টাকা লাগাতে পারি, তা ভারতীয় হিসেবে আমাদের কাছে যদি আধার কার্ড থাকে, প্যান কার্ড থাকে এবং আমাদের 18 বছর হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি, যার মাধ্যমে আমরা স্টক মার্কেটে খুব অনায়াসেই বিনিয়োগ করতে পারবো। তাই মিনিমাম 18 বছর হওয়া তো বাধ্যতামূলক। আচ্ছা, এই স্টক মার্কেটের কনসেপ্টটা কি, মানে কি এটা কি আজকের কনসেপ্ট নাকি এটা অনেক দিন থেকেই রয়েছে? দেখো, স্টক মার্কেটের কনসেপ্ট যে আজকের কনসেপ্ট এটা বলা ভুল হবে। দেখো, দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে প্রত্যেক দিন জিনিসপত্রের দাম ওঠানামা করে, মানে কখনো বেশি এবং কখনো কম। এইটার চিন্তা ভাবনা করেই স্টক মার্কেট তৈরি হয়েছে। আর এই কনসেপ্টটা আজকের না, প্রথম স্টক মার্কেট এসেছিল আমস্টারডামে এবং এটি বহুকাল আগে। পরবর্তীকালে ভারতে চালু হয় এবং বর্তমানে ভারতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জটি আমরা প্রধানত স্টক এক্সচেঞ্জ বলে থাকি এবং এআই স্টক মার্কেটকে রেগুলেট করে চালায়। স্টক মার্কেট তুমি বলছো নেদারল্যান্ডে হয়, তো সেক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়াতে স্টক মার্কেট কারা রেগুলেট করে? ওর একটা কেন্দ্রীয় সংস্থা আছে যার নাম হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডস অফ ইন্ডিয়া। এরাই স্টক মার্কেট সম্পর্কিত এবং বিনিয়োগ সম্পর্কিত যে কোনো রকম রেগুলেশন আনে এবং এটা দেখে যে বিনিয়োগকারীর সঙ্গে যেন কোনো ফ্রড না হয় বা কোনো কি কেলেঙ্কারি বা স্ক্যামে সবাই জড়িয়ে না করে। স্টক মার্কেট খোলার জন্য মানে মিনিমাম কত বয়সটা হলে সব থেকে বেশি বেটার হয়? দেখো, স্টক মার্কেটে পার্টিসিপেট করার জন্য তোমার একটা ডিমাট অ্যাকাউন্ট দরকার এবং যার জন্য তোমাকে একটা আধার কার্ড এবং প্যান কার্ড দরকার। তাই ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়ালি ইনভেস্ট করতে গেলে তোমার অবশ্যই 18 বছর বয়সী হওয়া প্রয়োজন এবং তার সাথে একটা সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, যার মাধ্যমে তুমি টাকা ট্রান্সফার করতে পারো। এছাড়া আর কিছু লাগে না স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য। আচ্ছা, আমরা এই যে স্টক মার্কেট বলে থাকি, এই স্টকটা কি জিনিস অ্যাকচুয়ালি? হ্যাঁ, এইটা তুমি একটা খুব ভালো টপিক তুললা, যেটা আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো দেখো স্টক সম্পর্কে বুঝতে গেলে আমরা একটা উদাহরণের মধ্যে আসতে পারি। দেখো, ধরো আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, একটা পিৎজা রেস্টুরেন্ট সেটা দিয়ে আমরা 4 বন্ধু আছি, 4 বন্ধু একটা পিৎজা অর্ডার করলাম। এইবার যখন পিৎজাটা আমাদের সার্ভ করা হবে তখন আমরা দেখবো পিৎজার মধ্যে অনেক স্লাইস আছে, মানে অংশ আছে। এবার যে যেমন খায়, আমাদের যদি কেউ একটা খায়, দুটো খায়, সেই অনুযায়ী কি স্লাইস থেকে নিয়ে নেবে এবং তারা খেয়ে নেবে। স্টক মার্কেটটাও সেই রকম, অর্থাৎ এখানে বড় বড় কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন খুব বেশি, মানে তারা খুব বড় কোম্পানি, তারা কি করে যখন মার্কেট থেকে টাকা তুলতে হয় কোনো ব্যবসার প্রয়োজনই হোক বা ব্যবসার প্রসারে, তখন তারা নিজের কোম্পানির অংশ বিক্রি করে। এই অংশগুলোকে আমরা শেয়ার বা স্টক বলি। এই শেয়ার বিক্রির মাধ্যমে তারা কি করে পাবলিকের কাছ থেকে ফান্ড তোলে, যেগুলো তারা তাদের ব্যবসায় বিনিয়োগ করে এবং ব্যবসা কৃষি বৃদ্ধি ঘটায়। এর বদলে সেই শেয়ারগুলো যে পাবলিকরা কিনলো তাদেরকে অনুমতি দেয় বা অধিকার প্রদান করে সেই কোম্পানির কিছু অংশ তারা নিজের অধিকারে রাখতে পারে এবং কোম্পানি এক্ষেত্রে প্রফিট হলে শেয়ারের দামও বাড়ে এবং কি কোম্পানির যে শেয়ার হোল্ডার, মানে যারা পাবলিক যারা শেয়ারটা কিনলো, তাদেরও লাভ হয়।
তাই শেয়ার বলতে গেলে খুব বড় কোম্পানি একটা খুব ছোট অংশ, যেটা কি সেই কোম্পানিতে সেই শেয়ার হোল্ডারের একটা অংশীদারিত্বর দাবি করে, এছাড়া আর কিছু না। স্টক মার্কেট তো আমরা সবাই ইনভেস্ট করি, তা স্টক মার্কেটের কি কোনো ধরন রয়েছে? দেখো, স্টক মার্কেটের ধরন বলার থেকে বলা উচিত স্টকসের ধরন। দেখো, স্টকস মানে কি কোম্পানির অংশ। এবার যে বিনিয়োগ করছে সে দেখছে আমি বড় কোম্পানিতে ইনভেস্ট করছি না ছোট কোম্পানিতে ইনভেস্ট করছে। যদি সে বড় কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে সেকে আমরা বলবো লার্জ ক্যাপ কোম্পানি অথবা বড় কোম্পানি, যেমন দেশে ইনফোসিস, রিলায়েন্স, এদের লাভ বেশি, ব্যবসার প্রসারণও বেশি, তাই এতে ইনভেস্ট করে কি কম ঝুঁকি সম্পন্ন এবং কি লাভজনক। অপরদিকে অপরচুনিটি বা সুযোগের ক্ষেত্রে আমরা নিতে পারি স্মল ক্যাপসকে, মানে ছোট কোম্পানি যাদের কি এদের ব্যবসাটা ছোট কিন্তু তাদের পরবর্তীকালে ভবিষ্যতে ব্যবসার বৃদ্ধি খুব বেশি হতে পারে। এই সমস্ত কোম্পানির ঝুঁকি বেশি হলেও যদি আমরা এতে টাকা লাগাতে পারি তাহলে কি পরবর্তীকালে আমাদের লাভের পরিমাণটা অনেক বেশি হতে পারে। তাই অ্যাগ্রেসিভ ইনভেস্টররা সবসময় স্মল ক্যাপকে তাদের পোর্টফোলিওর অংশ হিসেবে রাখেই। এই যে তুমি যে বলছো লার্জ ক্যাপ বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ, এই ব্যাপারটা যেটা শুনেছি, তো এই লার্জ, মিড বা স্মল এটাকে এরকম কেন বল? দেখো, কথার মধ্যেই লুকিয়ে আছে, একটা লার্জ মানে বড়, মিড মানে মাঝারি এবং স্মল মানে ছোট। অর্থাৎ কোম্পানির ক্যাপিটালাইজেশন মানে কোম্পানিটা কত বড়, তার ব্যবসা কত বড়, তার আয় কত বেশি, তার মধ্যে লুকিয়ে আছে এই বৈশিষ্ট্যগুলির কথা। যে কোম্পানি খুব বড় যেমন রিলায়েন্স, টাটা, এরা হচ্ছে লার্জ ক্যাপ, মানে এদের ব্যবসা খুব বড়, এরা অনেক বড় কোম্পানি। অন্যদিকে ছোট ছোট কোম্পানি, ধরো কোনো ছোট কোম্পানি সে আইপিওর মাধ্যমে বাজারে এলো, সেইগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। ঠিক আছে, ছোটখাটো কোনো কোম্পানি, কোনো আঞ্চলিক কোম্পানি। এছাড়াও ধরো কোনো ছোট কোম্পানি পরবর্তীকালে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটিয়ে একটু মাঝারি ধরনের সাইজে পরিণত হলো, তখন তাকে আমরা মিড ক্যাপ বলি। মিড ক্যাপও ভালো, স্মল ক্যাপও ভালো, লার্জ ক্যাপও ভালো। তবে নিবেশ করার আগে চিন্তা ভাবনা অ্যানালাইজ করে নিবেশ করলে তোমার সব থেকে ভালো হবে। স্টক মার্কেটে তো অনেকে টাকা লাগায়, অনেকের নাকি অনেক টাকা ডুবেও যায়, তার মানে এতে আর যাই হোক রিস্ক আছে বলে আমরা সবাই জানি। তা তোমার মতে কি বলে স্টক মার্কেটের রিস্ক ঠিক কতটা কি আছে? অনেকের টাকা ডুবেও যায়, আর অনেকের টাকা কয়েক গুণ হয়ে যায়। মানে তুমি কত টাকা হাতে প্রস্তুত আছো তার সেটাকে বাজি রেখে তুমি কত টাকা পেতে চাও, এটাকে বলে ক্যালকুলেটেড রিস্ক। হ্যাঁ, কোম্পানি যদি প্রফিট করে, কোম্পানি যদি আর্থিক বৃদ্ধি ঘটে, তখন তোমার শেয়ারের দাম বাড়বে, তখন তোমার লাভ হবে। কিন্তু যদি তুমি কোম্পানি অ্যানালাইসিস না করে জাস্ট কোম্পানিটা ভালো শেয়ার বাড়ছে দাম দেখে, বা লোকে বলছে কোম্পানিটা পরবর্তীকালে ভালো করবে, এইটা বুঝে যদি শোনা কথায় বিশ্বাস করে তুমি ইনভেস্ট করে ফেলো, পরবর্তীকালে তোমার কিন্তু বড় ঝুঁকি ডেকে আনছে এবং তোমার লসও বড় হতে পারে। তো অনেকে নাকি অনেক রকম গেমে টাকা লাগায়, অনেক রকম অ্যাপ্লিকেশন আছে, তা এটাও কি সেরকম কোনো অ্যাপ্লিকেশন যে জুয়োর মতো করে কাজ করে? বা স্টক মার্কেট কি, মানে মেন কথা আমার এটাই বলার বিষয় যে স্টক মার্কেট কি কোনো জুয়ো রিলেটেড অ্যাপ্লিকেশন? দেখো, স্টক মার্কেট একটা সত্যিকারের জুয়ো, বিশ্বের সব থেকে বড় জুয়োর থেকে। কিন্তু বুঝতে হবে জুয়ো জিনিসটা কি। জুয়ো জিনিস মানে হচ্ছে আগে পিছিয়ে কিছু না ভেবে রিস্ক ক্যালকুলেট না করে টাকা লাগিয়ে দিতে পারো। তুমি যদি এরকম করো স্টক মার্কেটকে একটা সোনার ডিম পাড়া মুরগি ভাবো, তাহলে তোমার কাছে এটা জুয়ো। কারণ তুমি তখন দেখছো না কোম্পানি কি করছে, কোম্পানির ফান্ডামেন্টালস কি দেখছো না, জাস্ট দেখছো লোকে বলছে বা কোনো টিপস পেয়ে তুমি টাকা লাগিয়ে দিচ্ছ। তোমার টাকা ডুবলে তখন তুমি কি বলো স্টক মার্কেটে? জুয়ো ছাড়া কিছুই না। কিন্তু যদি তুমি নিজে বোঝো কোম্পানিটা কেমন, তার গ্রোথ কেমন, প্রফিট গ্রোথ কেমন, এবং পরবর্তীকালে কোম্পানি কোন দিকে বিস্তার লাভ করতে পারে, তখন তুমি নিশ্চয়ই এটাকে জুয়ো বলবে না। বুঝতে পারো তো? তো এই ক্ষেত্রে স্টক মার্কেট একদিক থেকে লোকে জুয়ো বলে, আর একদিক থেকে কি স্টক মার্কেট হচ্ছে ওয়েলথ বৃদ্ধি করার অন্যতম একটা ভালো ইনস্ট্রুমেন্ট। যদি আমি অ্যাজ এ নতুন, যদি আমার বয়স ধরে নাও 18 বছর, আমার কাছে ডকুমেন্ট হিসাবে আধার কার্ড আর প্যান কার্ড আর আমার নিজস্ব প্যান আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমি স্টক মার্কেটটা শুরু কিভাবে করবো? মানে অ্যাজ এ বিজ্ঞানার আমি আমার স্টক মার্কেটের যে জার্নিটা স্টার্ট কিভাবে করব? দেখো, স্টক মার্কেটে একজন বিগিনার হিসেবে পার্টিসিপেট করতে গেলে তোমাকে যে সরাসরি স্টক কিনতে হবে তার কোনো মানে বাধ্যবাধকতা নেই। তুমি যদি না বুঝো তুমি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডও ইনভেস্ট করতে পারো। কিন্তু বিগিনারে ইনভেস্ট করার জন্য কিছু জিনিস মাথায় রাখা দরকার। প্রথমত কি, তার বয়স হতে হবে 18 বছর, প্যান আধার কার্ড থাকতে হবে, দুজনের মধ্যে লিঙ্ক থাকতে হবে, এবং সেই দুটো কার্ড যেন তোমার ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে একটা সচল, যার সাহায্যে তুমি অনলাইন লেনদেন করবা, মানে তোমার ডিমাট অ্যাকাউন্টে টাকা ঢোকাবা। আর ডিমাট অ্যাকাউন্ট খুলতে প্যান আধার তো লাগবেই। এক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখা উচিত যে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইউজ করবা সেটা যেন কোনো পেমেন্টস ব্যাঙ্ক না হয়, তুমি একটা ফিজিক্যাল ব্যাঙ্ক ইউজ করো, যাতে কি পরবর্তীকালে তোমার বিনিয়োগে এবং টাকাটা তুলতে কোনো সমস্যা না হয়। আমি এরকম অনেককে দেখি যারা আগে পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করে পরে কিন্তু অনেক সমস্যায় পড়ে গেছে। তা এই জিনিসটা মাথায় রেখো। আর যেন সব কিছু যেন একটা তোমার ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে এবং একটা ভ্যালিড ইমেল আইডি থাকে, এটাই মাথায় রাখার মতো বিষয়, আর কিছু না।
স্টক মার্কেটের মধ্যে না আমরা অনেকেই অনেক জিনিস শুনে থাকি, যেমন আমরা মিউচুয়াল ফান্ড শুনি, ইটিএফ শুনি, বা আরো অনেক রকম বন্ডস ইত্যাদি শুনি। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা মিউচুয়াল ফান্ড কথাটা শুনেছি, ইনফ্যাক্ট আমরা টিভিতেও দেখি যে মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু মার্কেট রিস্ক, বা মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি জিনিস? দেখো, মিউচুয়াল ফান্ড হচ্ছে স্টক মার্কেটে টাকা লাগানোর একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট। এতে কি হয় দেখো দেখো সরাসরি একটা সোজা উদাহরণের সাহায্যে বলি। করো, তুমি স্টক মার্কেটে কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ সেই সম্পর্কে তুমি জানো না, বা আইডিয়া নেই, বা তোমার আচ্ছা সময় নেই তুমি অ্যানালাইজ করবা, কিন্তু আমি সেক্ষেত্রে সব জানি। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি কিছু টাকা আমাকে দিলা, দিয়ে বললা তুই ভাই তুই স্টক মার্কেটে লাগা, সেক্ষেত্রে যা লাভ হবে তার কিছু অংশ তোর, কিছু অংশ আমার। এইভাবেই মিউচুয়াল ফান্ড হাউসরা কাজ করে। এতে কি হয় যে মাঝখানে থাকে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, যাকে আমরা বলি AUM। ঠিক আছে, তাহলে তারা কি করে, তারা বিভিন্ন পাবলিকের কাছ থেকে টাকা কালেকশন করে। পাবলিকরা মানে তাদের কাছ থেকে ইউনিটস বা মিউচুয়াল ফান্ড কেনে। তারা সেই পাবলিকের দেওয়া টাকাটা বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করে, এবং সেই ক্ষেত্রে যদি সেই কোম্পানির শেয়ারের দাম বাড়ে তখন সেই কোম্পানির লাভ হয়, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানি, এবং সেই লাভের কিছু অংশ তারা পাবলিককে দিয়ে বাকি অংশ তারা নিজের কাছে রাখে একটা ফিজ হিসেবে। এইভাবেই মিউচুয়াল ফান্ড কাজ করে, মানে এতে সবার লাভ হয়। আমরা বুঝলাম যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, এরপরে যে নেক্সট যে টার্মটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে ইটিএফ, তা ইটিএফটা কি জিনিস? হ্যাঁ, এবার দেখো ETF জিনিসটা কি। ETF হচ্ছে, এর নামের মধ্যেই লুকিয়ে আছে অর্থ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে এটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই। মিউচুয়াল ফান্ড হাউসরাই এই ETF গুলোকে ইস্যু করে। এটা তাহলে এটা কি? দেখো, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেটা কি সরাসরি আমরা এক্সচেঞ্জ থেকে কিনতে পারি। অর্থাৎ এই ফান্ডগুলি এক্সচেঞ্জে ডাইরেক্ট ট্রেড হয়, সরাসরি এক্সচেঞ্জ থেকে কেনা বেচা করা হয়। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানি যেমন ইনভেস্ট করতে পারি, তেমন ETF এর মাধ্যমেও সেই একই রকম কাজ হয়, শুধু এক্সচেঞ্জ থেকে কেনা বেচার জিনিসটা আসে সামনে। আর ETF দিয়ে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ETF এর রিস্ক যেমন কম থাকে, মিউচুয়াল ফান্ডের থেকে ETF এর চার্জও কম থাকে। এমনকি আমরা সোনা বা সিলভার বা গোল্ড এতেও আমরা ETF এর মাধ্যমে ইনভেস্ট করতে পারি। এমন কিছু কিছু ETF এমনও আছে যারা সরাসরি সরকারি ঋণপত্রে ইনভেস্ট করে, মানে বন্ড মার্কেটেও ETF দ্বারা ইনভেস্ট করা যায়। এইটি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর কথাই বারবার করে একটা ওয়ার্ড ইউজ করছো, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। তো আমার এটা একটা কোশ্চেন হচ্ছে যে ডাইভার্সিফিকেশন ব্যাপারটা কি জিনিস, বা এটা কেন আমাদের যে ইনভেস্টমেন্টের জার্নিতে এত বেশি ইম্পর্টেন্ট? দেখো, ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে তুমি তোমার বিনিয়োগটা কতটা ভিন্ন ভিন্ন কোম্পানিতে বা কতটা ছড়িয়ে ছিটিয়ে করছো। ডাইভার্সিফিকেশনে কি হয়, যে ধরো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা দেখো ক্লাস 10 বা 12 পড়ার সময় বিভিন্ন সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট নিয়েছিলাম। ঠিক সেরকম এখানেও কি হয়, আমরা কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট না করে সেই কোম্পানি ছাড়াও আরও ভিন্ন ভিন্ন সেক্টরের কোম্পানিতে টাকা লাগাই। এতে কি হয়, আমাদের রিস্কটা কমে আসে, অর্থাৎ ডাইভার্সিফাই করে আমরা নিজের পোর্টফোলিওতে রিস্ক কমিয়ে আনতে পারি। এতে কি হয়, যদি একটা কোম্পানি যেটা প্রতি আমরা আশাবাদী ছিলাম, মানে ভাবছিলাম যে কোম্পানির স্টকটা পরবর্তীকালে বাড়বে, টাকাটাও বাড়বে আমাদের, সে যদি করে ভালো পারফর্ম না করতে পারে, তাহলে আমাদের টাকাটা বেশি নেমে যাওয়ার চান্স থাকে না, কারণ আমাদের টাকাটা কি বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে দেওয়া আছে। বাকি কোম্পানিগুলো যাতে আমরা ইনভেস্ট করেছি, তারা যদি ওভারঅল ভালো পারফরমেন্স দেয়, তাহলে আমাদের ওভারঅল পোর্টফোলিও মানে আমাদের সর্বোপরি বিনিয়োগটা কি অতটা ক্ষতিগ্রস্ত হবে না, এবং কি লাভ আস্তে আস্তে বাড়তে থাকবে। উদাহরণস্বরূপ যেটা ধরে নাও, যেমন দেখো কোভিডের সময় সবকিছুই বন্ধ রেখে লকডাউন চলছিল, তাই সেই সময় এয়ারলাইন্স মানে বিমান সংস্থাগুলি কি একদমই কি ক্ষতির মুখে পড়ে যায়। তাই যদি সেই সময় কোনো ব্যক্তি এয়ারলাইন্সে বা FMCGতে মানে যেই মুদিখানা দ্রব্য এইসবে যদি ইনভেস্ট করে থাকতো, তাহলে সে শুধু যদি হয়তো ইনভেস্ট করে থাকতো তার অনেক ক্ষতি হতে পারতো। কিন্তু সেই সময় পাশাপাশি IT এবং ব্যাংকস এবং মেডিসিন মানে ওষুধপত্রের কোম্পানিগুলো খুব ভালো লাভ দিচ্ছিল। তো সেক্ষেত্রে যদি সে এয়ারলাইন্সের পাশাপাশি যদি মেডিসিন বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করতো, তাহলে তার লাভটা আর লোকসানটা কি পরপর ব্যালেন্স হয়ে থাকতো। এটাই হচ্ছে ডাইভার্সিফিকেশনের কাজ, মানে এটা তোমার পোর্টফোলিওতে ওভারঅল রিস্ক কম করে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার যে ডাইভার্সিফিকেশনটা কিভাবে কাজ করে আর কেন বেশি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, এটা তো ঠিক কথা। এই যে করোনার টাইমে ওই সময় যেমন অন্যান্য অনেক সেক্টর যেমন আমাদের টাকা অত বেশি দিতে পারিনি, তবে এটাও ঠিক যে সমস্ত ফার্মা সেক্টরগুলো হয়, যেমন কেননা আমাদের কোভিডের সময় আমাদের বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার আমরা বেশি ইউজ করেছি, তো ডেফিনেটলি ফার্মা সেক্টর তো গ্রোথ হবে। তো আচ্ছা, তুমি আরেকটা এখানে টার্ম বললে যেটা আমি বারবার আমার কানে আসছিল, সেটা হচ্ছে পোর্টফোলিও। তো আমাদের ইনভেস্টরদের পোর্টফোলিও টার্মটা কি জিনিস বা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একটুখানি বলো।
দেখো পোর্টফোলিও জিনিসটা তুমি নিজের স্কুলের স্কোর কার্ডের সঙ্গে তুলনা করতে পারো। যেমন দেখো মাধ্যমিকে আমাদের কি হতো, বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি বিভিন্ন সাবজেক্টে নাম্বার পেতাম। এই নাম্বার পেয়ে আমাদের ওভারঅল নাম্বার দেওয়া হতো। ঠিক সেরকম পোর্টফোলিও মানে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছি তার একটা সমষ্টিগত রূপ। বুঝতে পারলো তো? এটাই হলো পোর্টফোলিও। মানে কোন কোম্পানিতে আমি কত টাকা লাগাচ্ছি এবং সেই টাকা কতটা বৃদ্ধি পাচ্ছে এবং ওভারঅল কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা দেখার একটা স্কোর কার্ড ধরে নিতে পারো আমার পোর্টফোলিও। এই পোর্টফোলিওতে আমাদের একাধিক স্টকস, গোল্ড, বন্ড ইত্যাদি থাকে এবং এইগুলো যদি বাড়ে মানে স্টকস, গোল্ড বা ইত্যাদি বন্ডে যদি লাভ হয় তাহলে ওভারঅল পোর্টফোলিও আমাদের উপরে দিয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তীতে লস হলে কি পোর্টফোলিও নিচের দিকে নামে। তো এটা একটা সমষ্টিগত রূপ ধরো পোর্টফোলিও। বুঝলাম এবার আমরা যে কিভাবে কি ইনভেস্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, তোমার মতে কি বলে যে আমাদের এই যে নতুন ইনভেস্টরদের তুমি কি কোনো অ্যাডভাইস দিতে চাও যে মানে কিভাবে তারা তাদের সমস্ত জার্নিটা মোটামুটি করে শুরু করতে পারে? দেখো অ্যাডভাইস হিসেবে এইটুকু বলবো যে আমরা দেখো এখনকার যে সমাজটা বেশিরভাগই জেনজি, তারা বেশি খরচা করতে এগিয়ে আসে, ইনভেস্ট করা তো দূর, তারা এই বিষয়ে ভাবেই না। তা অনেকেই আবার এমন আছে যারা স্টক মার্কেটকে ভয় পায়, আবে এখানে কোনো স্ক্যাম বা কেলেঙ্কারি বা ঠকে যাওয়ার ভয় আছে। দেখুন সবই আছে, রিস্ক সব জায়গায় আছে। অ্যাডভাইস হিসেবে এইটুকু বলতে পারি যে আপনি যদি ভয় থাকে অত তাহলে পঞ্চমপক্ষে মিউচুয়াল ফান্ডে 100-200 টাকা লাগিয়ে দেখুন। ব্যাপারটা বুঝুন, দেশের সেক্টরগুলোকে বুঝুন কোনটা ভালো পারফর্ম করতে পারে, কোনটা নিচের দিকে যাচ্ছে। এই বুঝে নিজের রিস্ক ক্যাপাসিটিটাকে বিল্ড করুন আস্তে আস্তে। আপনি যদি টাকা লাগানো শুরু করেন কিছু কিছু অল্প করে 100-500 করে, তাহলেও আপনি গেমটা বুঝতে পারবেন। এইভাবে মার্কেটে আসুন। প্রথম গিয়ে স্টপে টাকা লাগাতে হবে এমন কোনো কারণ নেই। আমরা ছোট ছোট মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে কি আস্তে আস্তে আমাদের পোর্টফোলিও বিল্ড করতে পারি। কিন্তু যদি কেউ টাকা না লাগায় এই ভয়ে যে টাকা চলে যাবে, তাহলে কিন্তু আমাদের আগেই বলা আছে যে ইনফ্লেশন কিন্তু আরো বড় শত্রু। আপনি যদি বিনিয়োগ না করেন আপনার হাতে থাকা টাকা কিন্তু মূল্য দিনকে দিন আস্তে আস্তে কমে যাবে। তাই কথাগুলো মাথায় রাখবেন, ইনভেস্ট করুন। যদি আজ দেখুন ভারতের তো জিডিপি আস্তে আস্তে বাড়ছে, ভারতের উন্নয়ন চলছে, বিভিন্ন রকম দিক দিয়ে দেখতে পাবেন, খবর পাবেন। তা সেক্ষেত্রে আপনি যদি খুব ভয় পান আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ইন্ডেক্স ফান্ড মানে যারা দেশের নিফটি, সেন্সেক্স এগুলো যা জাস্ট কপি করে ইনভেস্ট করে। আপনি যদি এতে দীর্ঘকালীন ইনভেস্ট করেন বা কোনো ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘকালীন ইনভেস্টেড থাকেন, তাহলে লস যাওয়ার ভয় খুবই কম এবং বড় লাভ পাওয়ার চান্স অনেক বেশি। তাই ইনভেস্টেড থাকো বা শুরু করুন ছোট করে। রকমের টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাওয়া, আমাদের কত স্ক্যাম হয়ে গেছে আমাদের দেশের মানুষের সাথে। আমরা কত জায়গাতে বিশ্বাস করে টাকা লাগিয়েছি, কিন্তু এখন আমাদের খুব ভয় হয় যে আমরা টাকা লাগাবো না। কেননা আমরা মনে করি যে টাকা লাগানোর থেকে কি নিজের বাড়িতে টাকা রেখে দেওয়াটা বেশি সেফ বলে আমরা মনে করি। কিংবা আমরা করতে পারি কি বিভিন্ন রকম পোস্ট অফিসে কিংবা ব্যাংকে, যে সেখানে রেখে দিই, যা সুদ বাড়বে কি বাড়বে না। কিন্তু এটাও তো ঠিক কথা, যেভাবে দেশে প্রত্যেক বছর ইনফ্লেশন রেট বাড়ছে এবং তারও সাথে একটা জিনিসও দেখতে হবে যে জিনিসের দাম তো ইনফ্লেশন রেট তো আমি বললাম, আর তার উপরে কি আমরা যদি এখন টাকা সেভ না করি তাহলে হয়তো আমরা কোনো না কোনোভাবে আমরা সেই লাভ পাওয়াটা মিস করে দেবো। কেননা আমরা সবাই দেখছি যে 25 সাল শুরু হওয়াতেই যে অনেক মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট বা পুরো স্টক মার্কেটের সিস্টেমটা অনেকটা ডাউনে চলছে। তো এটা তো আমাদের কাছে একটা অপরচুনিটি, তাই না? এখন যদি আমরা টাকা লাগাই তাহলে লং টার্মে আমরা অনেক বেশি মুনাফা কামাতে পারি। তো এটাই আমাদের আজকের বিষয়। আজকে আমরা অনেক কিছু জিনিস জানলাম। আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করুন। আমরা তাহলে আবার বসবো একই সাথে এই চ্যানেলে। তো নমস্কার, আমি সুজয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।